আপনাদের খেয়াল আছে যে ছাত্র আন্দোলন শুরু হয় কিন্তু ট্রাফিক আন্দোলন হিসেবে। এই যে ট্রাফিক আন্দোলনটা কি ছিল, যে আমাদের কেউ নিয়ম কানুন ফলো করতেছে না, সবাই আমরা মরছি। এখন নিয়ম কানুন ফলো করতে হবে, কিন্তু যারা নিয়ম কানুন ফলো করে না তারা কিন্তু তাদের ব্যবস্থা তৈরি করে ফেলছে, কিভাবে লাইসেন্স নিতে হয়, কিভাবে লাইসেন্স পাস করতে হয়, কিভাবে টেস্ট দিতে হয়, কিভাবে। তো পুরো জিনিসটা যেহেতু ইনফর্মাল হয়ে গেছে, এখন ঠিক করা খুব কঠিন। অর্থনীতি যখন জটিল হয়েছে, বড় হয়েছে, আমাদের ব্যাংক এখন হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতেছে, তখন যখন আপনি ওই ব্যবস্থায় আবার কাজ করেন যে আমি ব্যাংকের মালিককে চিনি, আমাকে 1000 কোটি টাকার ঋণ দিয়ে দেন, তখন আর এটা কাজ করে না। তখন আপনার পুরো অর্থনৈতিক কোলাপসের দিকে চলে আসছে। যে জিনিসটা আগে কাজ করতো এবং খুব ফাংশনাল ছিল, এখন এটা ডিসফাংশনাল হয়ে গেছে। ঠিক যেমন আমাদের ট্রাফিক আর কাজ করে না, আমাদের ব্যাংকিং ব্যবস্থা কাজ করে না, আমাদের বাজার প্রতিযোগিতা কাজ করে না, আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট কাজ করে না, ওভার ইনভয়েসিং এর টাকা সব চলে যাচ্ছে, হুন্ডিতে টাকা সব চলে যাচ্ছে, ব্যাংকগুলো সব ধসে পড়ছে। কারণ যারা ক্ষমতাশীল তারা সব এই ইনফর্মাল নেটওয়ার্ক গুলো বানায় রাখছে, যেগুলো একসময় ইনফর্মাল নেটওয়ার্ক গুলো কাজ করতো, এখন সেগুলো আমাদের শত্রু হয়ে গেছে। তো এখন এই যে ইনফর্মাল নেটওয়ার্ক গুলো, যে যার মাধ্যমে যারা ক্ষমতাশীল তারা ক্ষমতায় বসে আছে, তারা কিন্তু কোনো পার্টি, কোনো সাইনবোর্ড তোয়াক্কা করে না। যে লোক আগে এক পার্টিকে পয়সা দিত, সে আরেক পার্টিকে পয়সা দিবে। যেই সাংসদ এক দলের ছিল, ওই টাকা নিয়ে ক্ষমতায় আসতো, অন্য দলের সাংসদ সেই টাকা নিয়ে আবার ক্ষমতায় আসবে। এইটা যদি হয়, তাহলে আমরা যাই আইন কানুন পরিবর্তন করি, আমরা যেই সংবিধান সংশোধন করি, কোনো পরিবর্তন হবে না। কারণ ওই যে গোপন ইনফর্মাল পাওয়ার স্ট্রাকচার গুলো, তারা আগের মতোই কাজ করতে থাকবে। আমাদের আইন তারা ভাঙতে থাকবে, নতুন আইনও ভাঙবে, আগের আইনও ভাঙবে, আইন পরিবর্তন করে কিছু হবে না। আমাদের জাতীয় জীবনের দুর্বলতম দিক হলো রাজনীতি। আরো নানান ক্ষেত্র সেগুলোতে বাঙালিরা উন্নতি করতে কম বেশি পেরেছে। এই জন্য রাজনীতিকে গুরুত্ব দিতে হবে এবং রাজনীতির এই গুরুত্ব বিষয়টা জনসাধারণকেও বোঝানো দরকার। আজকে যে অবস্থা বিরাজ করছে তাতে একটা নির্বাচন সামনে আসবে, কিন্তু আমরা দেখছি তাতে এই যে হাসিনা শাসনকালে সমাজের ভেতরে যেসব অন্যায়, অবিচার, মানুষের উপরে নির্যাতন এগুলো হয়েছে, সেগুলো মানে মানুষকে বিক্ষুব্ধ করেছে ভেতরে ভেতরে। এবং বাইরে থেকে পদ্মা সেতু, এই মেট্রো রেল কিংবা এগুলো দেখে তো এখন আমাদের যে ব্যাপার, আগামী নির্বাচনটা যতটা সম্ভব সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এর জন্য যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে, তার মধ্যেই তো নির্বাচনের ব্যবস্থা করে নতুন সরকার গঠন করতে হবে, ভালো অবস্থায় যেতে হবে। এবং রাজনীতিটা যদি ভালো হয়, তাহলে আমাদের জাতীয় জীবনের, রাষ্ট্রীয় জীবনের অন্য সব কর্মকাণ্ড মূলত ভালোর দিকে যাবে। এবং একবার ভালোর সিঁড়িতে উঠলে পর্যায়ক্রমে আরো উঁচুতে এবং আরো উঁচুতে ওঠা যাবে। এই প্রত্যয়গুলো জনসাধারণের মধ্যে জাগাতে হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা তাদের বক্তব্য, যে আমরা রাষ্ট্রের ক্ষমতায় গেলে কি করব, এইসব জনসাধারণের মধ্যে স্পষ্টভাবে, পরিচ্ছন্নভাবে প্রচার করতে হবে। আর অনেক বেশি ভালো করব সেই রকমটা চিন্তা করলে একটু পিছিয়ে গিয়ে গোটা ইতিহাসটাকে মানে জেনে বুঝে, বর্তমান বাস্তবতা, আন্তর্জাতিক বাস্তবতা বুঝে নতুন লক্ষ্য স্থির, এই যে একটা বিরাট, এর ফলে মানুষের সভ্যতা, সংস্কৃতি সবটাই এই মানে বিজ্ঞানের আবিষ্কৃত প্রযুক্তির দ্বারা বিরাটভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার ফলে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ যে ধারণাগুলোকে নিয়ে প্রায় 200 বছর ধরে মানব জাতি এগুচ্ছিল, তার মধ্যেও একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে জাতীয় সংস্কৃতি অল্প সময়ের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে, এই ধারণা ভুল। নতুন প্রযুক্তির অভিঘাত, এটাকে বুঝতে হবে এবং আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, তা অবলম্বন করে ভবিষ্যতের মানে পরিকল্পনা, কর্মসূচি তৈরি করতে হবে। যে আপনি সরকার কিভাবে গঠন করছেন, তার একটা হচ্ছে যে আইনি সবার মধ্যে কি করে আপনি জবাবদিহিতা এবং গণতান্ত্রিক এবং অধিকারের জায়গাগুলোকে যখন চ্যালেঞ্জ করা হয়, সেই আদর্শিক জায়গাগুলোকে মোকাবেলা করার মতো শক্তি আছে কিনা, এবং সেখানে রাজনৈতিক এবং
সামাজিক শক্তিগুলো, সিভিল সোসাইটি এবং সকলে একত্রিত হতে তৈরি করলেই যে আপনি গণতান্ত্রিক অধিকারগুলো নিশ্চিত করতে পারবেন তা কিন্তু নয়। কারণটা হচ্ছে এই যে আপনি ওই সাংবিধানিক ব্যবস্থাকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে পারছেন কিনা, এবং সেই দায়িত্বটা শুধু রাষ্ট্রের নয়। যদিও এখন অন্তর্বর্তী সরকার ফলে সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে, পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন। সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়, আসলে রাষ্ট্রেরও দায়িত্ব নয়, এটা রাজনৈতিক শক্তির দায়িত্ব যে আপনি ওই রাজনৈতিক সংস্কৃতি মোকাবেলা করবেন কিনা, ওই রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবেন কিনা যে রাজনৈতিক সংস্কৃতি প্রকৃতপক্ষে জবাবদিহিতাহীন এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের পথ উন্মুক্ত করে। এটা কেবলমাত্র সংবিধানের মধ্যে দিয়ে হয়নি। যদিও এটা সত্য যে গত 13 বছর যাবৎ যে বিধান, কারণ সংবিধানের মধ্যে এই পথটা ছিল, এই পথটা কেবল গত 15-16 বছরে ছিল তা নয়। বাংলাদেশের সংবিধানের 1972 সালে যে সংবিধান প্রণীত হয়েছিল তার মধ্যে আসলে সাংবিধানিক একনায়কত্বের প্রতিষ্ঠার পথ ছিল। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে 1975 সালে এই বাংলাদেশে জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান পুনর্লিখন করে এক দলীয় শাসন তৈরি করা হয়েছিল।